So in this class, today I'm going to talk with you about pronunciation. I mean, IPA pronunciation, International Phonetics Alphabet. How can we use IPA in our word or sentences? I will show you. Before that, as this is our first class of this paid course, this is the introductory class. So first of all, I'm going to talk with you about how can we start this language. কিভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা শুরু করতে পারি, এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে, আমরা যে ইংলিশটা শিখবো কিভাবে শিখতে হবে। যারা আমার ফ্রি ক্লাসগুলো করছিলেন, কারো মনে আছে কিনা, প্রত্যেকটা ক্লাস শেষে আমি একটা পার্টিকুলার স্ট্রাকচারের কথা বলতাম। সেটা হচ্ছে যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্টে একটা সাবজেক্ট বলবে, সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউন বসে। কারো মনে আছে কিনা, নাউন অথবা প্রোনাউন। এই নাউন প্রোনাউন জিনিসটা কি? এটা হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ মানে কি? কথাগুলো খুব কেয়ারফুলি বুঝবেন, কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবেন। সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন বসে। নাউন প্রোনাউন জিনিসটা কি? নাউন আগে আমাকে একটু পড়াতে দেন, তারপর আপনাদের কোশ্চেন আমি নিব। নাউন প্রোনাউন জিনিসটা হচ্ছে যখন আমরা একটা ইংলিশ সেন্টেন্স করি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ওয়ার্ড লাগে। অর্থাৎ একটা সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তো আমরা যখন ইংলিশ সেন্টেন্স লিখি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। সেই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ যখনই আপনি কোনো একটা ইংলিশ সেন্টেন্স লিখবেন, প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড গুলোর একটা নাম থাকে। সেটা হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। তো একটা সেন্টেন্সের শুরুতে যে শব্দগুলো থাকে, অর্থাৎ সাবজেক্টের স্থানে যেটা বসে, সেটা নাউন অথবা প্রোনাউন হয়। এই সাবজেক্টের পরেই আমাদের ভার্ব বসে। ভার্বের পরে এক্সটেনশন। এক্সটেনশন মানে অতিরিক্ত যে অংশ, সেইটা বসে। এই জায়গাটাতে আপনার অবজেক্ট বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল বসে। অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা লিখছি, মোস্ট অফ দা টাইম বা মেইনলি যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হয়। যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে এটা ফলো করতে হয়। অর্থাৎ ফার্স্টে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? যে কাজ করে। কথাগুলো কেয়ারফুলি বুঝবেন, যারা একদমই দুর্বল, আমি এটা একদম বেসিক থেকে বোঝাচ্ছি। সাবজেক্ট মানে কি? যে কাজ করে। অর্থাৎ ইংলিশে যখন একটা কথা বলা হয় বা একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আমি, বা আমরা, বা তুমি, বা সে, অথবা তারা, অথবা রহিম, বা করিম। এরকমই, কিন্তু এরকম একটা জাস্ট নির্দিষ্ট সার্কেলের ভিতরে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে। আর সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসাতে হয়। দেখেন এই যে ভার্ব। ভার্ব জিনিসটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন কোন শব্দ যেটা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, পড়া এগুলো বোঝায়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। একটা সেন্টেন্সের প্রাণ বা হার্ট হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশের কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। এই ভার্ব গুলো আমরা যখন বাংলাতে কথা বলি তখন লাস্টে বসে সেন্টেন্সে। এই যে যেখানে আমি এক্সটেনশন লিখছি না, এইখানে বসে ভার্ব বাংলায়। আর ইংলিশে ভার্বটা বসে সাবজেক্টের পরে, আর এক্সটেনশনটা বসে লাস্টে। যেমন আই প্লে অথবা আই ইট রাইস, এটা আমাদের একটা প্রচলিত বাক্য যে আমি ভাত খাই। এই সেন্টেন্সটা আপনি যখন বাংলায় কনভার্ট করবেন, আমি যদি বাংলায় এই সেন্টেন্সটা লিখি, তখন হচ্ছে আমি ভাত খাই। অর্থাৎ দেখেন, আই মানে আমি, এই আই এর সোজা আমার নিচে কিন্তু আমি আছে। এরপরে ইট মানে খাওয়া, আই এর পরে ইট বসছে, কিন্তু বাংলাতে কিন্তু আই এর পরে ইট মানে যে খাওয়া, এই খাওয়া কথাটা বলছে বসছে কিন্তু এইদিকে। আর ভাত ইংরেজি কি? রাইস। তো রাইস শব্দটা দেখেন ইংলিশে বসছে লাস্টে। দেখেন ইংলিশে বসছে লাস্টে, আর বাংলায় বসছে এটা সাবজেক্টের পরে। অর্থাৎ এই যে অবজেক্ট বা এই যে ভার্ব, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। এর ক্রস কানেকশনের জন্য আমাদের এত রুলস, এত রেগুলেশন, এত নিয়ম, এত গ্রামার পড়তে হয়। এই এই বাংলার মতো করে যদি ইংলিশ সেন্টেন্স সাজানো হতো, তাহলে কিন্তু আমাদের এত গ্রামার, এত কিছু লাগতো না। জাস্ট আপনার ভোকাবুলারি মুখস্থ করলেই হয়ে যেত। এটাই শুধু কাজ ছিল। যেমন
হিন্দি, তামিল, তেলেগু, আমাদের পারিপার্শ্বিক যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলোতেও ভার্ব এরকম লাস্টে থাকে। আপনি দুই একটা হিন্দি মুভি দেখেন, দেখবেন অনেকটা সাদৃশ্য পাবেন, বা আপনি কথা বলতে পারবেন। ওই রকম টেন্স শেখা বা গ্রামার মেনটেন করা লাগে না, শুধু ওয়ার্ড মিনিং বুঝলেই হয়ে যায় যে বাংলার কথাটা এরকম, এর হিন্দি ওয়ার্ডটা ঠিক একটু ঘোরায় এরকম, শুধু ওয়ার্ড মিনিং। কোনো গ্রামার বা টেন্সের স্ট্রাকচার, ফর্মের পরিবর্তন এগুলো জানা লাগে না। বাট ইংলিশ হচ্ছে এই জায়গাটা থেকে একটু ভিন্ন, একটা হার্ড ল্যাঙ্গুয়েজ। কারণ বাংলায় ভার্ব লাস্টে বসে, এরকম ভাবে পারিপার্শ্বিক আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ভার্ব এরকম লাস্টে থাকে, কিন্তু ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে। তো আমাদের সব থেকে বড় প্রবলেম হয় এইটাই, আমরা যে সাবজেক্টের পরে ভার্ব আনবো এটা আমরা করতে পারি না। দ্যাট ইজ দ্য মোস্ট ব্যারিয়ার ফর স্পিকিং ইন ইংলিশ। অনেকেই সাবজেক্ট না বলে অবজেক্টকেই সবার আগে নিয়ে ফেলে। হ্যাঁ, তো এই জায়গাটা আগে ওভারকাম করতে হবে। অর্থাৎ ইংলিশে কখনোই যে কোনো সময় সেন্টেন্স তৈরি করার আগে আমাকে এটা আগে ব্রেনে রাখতে হবে যে সাবজেক্টের পরে আমার কিন্তু ভার্ব বসবে ইংলিশ সেন্টেন্সে। এই বিষয়টা ব্রেনে রেখে ইংলিশ সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। দেন আমরা, এবার আমি যদি বলি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হ্যাঁ, এই যে ফুটবলটা লিখছি, এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। আমি খাই, ভার্ব যদি সাবজেক্টের পরে বসান অবজেক্ট অটোমেটিক্যালি হয়ে যায়। আমি কি খাই, এই ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে এই অবজেক্টটা পাওয়া যায়। এই যে অবজেক্ট, এটা পেতে হয় কোনো সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট এবং হুম দ্বারা আপনি কোশ্চেন করেন তাহলে অবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, সো কি খাই, আপনি যা খান আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আসে আপনি সেইটা বসাবেন। আমি ভাত খাই, ডাল খাই, রুটি খাই, যা খান। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আপনি দাবা খেলেন, লুডো খেলেন, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, যা খেলেন আপনি সেটা এখানে বসান। ইউ, আমি যদি বলি ইউ ডু, ডু মানে কি, করা। সাবজেক্টের পরে ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসে, ইউ ডু, অর্থাৎ তুমি করো, কি করো, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। এই হচ্ছে আমার ভার্ব। হ্যাঁ, কি মানে কি, সে। এবার আমি যদি বলি হি ড্রাইভ, সে চালায়। কি চালায়, মানুষ চালায় কি, গাড়ি চালায়, সো হি ড্রাইভস আ কার। অবজেক্ট অটোমেটিক্যালি হয়ে যায়, এবং এইগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স এক একটা। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কমপ্লিট সেন্টেন্স। সি, সি ড্র, সে আঁকে, সি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। এটা আমার কমপ্লিট একটা সেন্টেন্স। দে মানে তারা, দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এই হচ্ছে আমার কি, অবজেক্ট। রহিম সাবজেক্ট, তাহলে রহিম, আমি যদি বলি স্পিক, রহিম বলে। রহিম কি বলে, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তো এইভাবেই যে কোনো একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু আমরা ইংলিশে তৈরি করতে পারি। এই ওয়েটা মেনটেন করে বা ফলো করে একটা সেন্টেন্স হয়। অর্থাৎ ইংলিশ সেন্টেন্স তৈরির নিয়ম কি, সবাই আগে বোঝেন। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আমার বাকি অংশটা বসে। এখন এই যে একটা সেন্টেন্স আমরা লিখছি, এবং আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালি, আমরা যখন কোথাও ইংরেজি পড়ি, কোনো বই থেকে ইংলিশ সেন্টেন্স শিখি, এরকমই সেন্টেন্স আমরা তৈরি করা শিখি যে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি বলে। এরকমই সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করা শিখি। জাস্ট এইটাই আমরা শিখি, কিন্তু এইটার এইটা এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা মডিফাই করতে পারি না, জেনারেট করতে পারি না, এই সেন্টেন্স গুলোর মধ্যে এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না। তো সেইটা কিভাবে আনতে হয়, if you want to make large English sentences, if you want to add extra information in your sentences, if you modify your sentence, you should know the actual use of adverbial। adverbial এর ব্যবহার করে আপনার সেন্টেন্সকে বড় করা যায়, সেন্টেন্সকে মডিফাই করা যায়, একটা সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। কিভাবে, এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্বের মানেটা হচ্ছে কোনো ভার্বকে, অর্থাৎ একটা সেন্টেন্সে ভার্ব মাস্ট থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ভার্ব মাস্ট থাকে। তো কোনো সেন্টেন্সের ভার্বকে আপনি যদি প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করবেন, ভার্বকে যদি আপনি কোথায়, কখন, কিভাবে, কেন, কতটুকু, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করেন। দেখেন, হাউ মানে কিভাবে, এরপরে হচ্ছে হোয়ার মানে কোথায়, এরপরে হচ্ছে ওয়েন মানে কখন, এরপর হচ্ছে হয় মানে কেন। এই শব্দগুলো দিয়ে যদি কোনো ভার্বকে আপনি কোশ্চেন করেন তাহলে একটা সেন্টেন্স আপনার বড় হয়। এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর এইগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যেমন আমি ভাত খাই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এখানেই ফুল স্টপ। কিন্তু এইটাকে আরো বড় করা যায়, এই সেন্টেন্সের ভিতরে আরো ইনফরমেশন দেওয়া যায়। এই ইট হচ্ছে ভার্ব,
এটাকে যদি আপনি প্রশ্ন করেন এই হাউ দিয়ে, আমি যে ভাত খাই আমি কিভাবে খাই, হাউ মানে কিভাবে বা কেমনে, সো আমি কিভাবে ভাত খাই। সো আমি যদি বলি আই ইট রাইস স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, দেখেন আমার সেন্টেন্সটা একটু বড় হলো। এই স্লোলি যে শব্দটা, এটাকে বলা হয় একটা অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব বলছি মানে জিনিসগুলো কি, আবারও বলছি, আমরা যখন কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করি, প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ড গুলোর একটা নাম থাকে। যেমন এই আইটা প্রোনাউন, ইটটা ভার্ব, রাইসটা নাউন, স্লোলিটাকে কি বলছি, অ্যাডভার্ব, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, এবার এই ইটকে যদি আপনি আবার প্রশ্ন করেন এবার হোয়ার দিয়ে, হোয়ার মানে কি কোথায়, সো আমি ভাত খাই, আমি কোথায় ভাত খাই, আমি আমার রুমে ভাত খাই, সো অ্যাট মাই রুম। এটা ফ্রেজ আকারে একটা শব্দ লিখতে হয়, আমার রুম, এট মাই রুম, প্লেসের আগে এট প্রিপজিশন বসাতে হয়, আমার রুম, মাই রুম, ওকে, পজিটিভ কেস। সো এই যে এট মাই রুম, এটা একটা প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করছে, সো এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এই স্লোলিকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি আচরণ, বিহেভিয়ার, আপনি যে ভাত খাচ্ছেন আপনি কিভাবে খান, আপনার ওয়েটা কি, খাওয়ার খাওয়ার সময় আপনার ম্যানারটা কেমন থাকে, আচরণটা কেমন থাকে, সেটা বলছে। আবার হোয়েন দিয়ে প্রশ্ন করা যায়, আমি ওই যে ভাত খাই, হোয়েন মানে কখন, সো আমি কখন ভাত খাই, আই ইট রাইস স্লোলি এট মাই রুম, you can say that 3 times in a day. T is a told 3 times in a day. আমি দিনে 3 বার ভাত খাই। সো এই সেন্টেন্সটা আমার আরো একটু বড় হলো কিন্তু, এই যে সেন্টেন্স আমার বড় হচ্ছে, এটাই যে আরো একটু আমার বড় হলো, এটাকে কি বলছি, 3 টাইমস, 3 বার, ইন আ ডে, একদিনে, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আবার হোয়াই দিয়েও প্রশ্ন করতে পারেন, হোয়াই মানে কেন, আমি যে ভাত খাই আমি কেন খাই, হোয়াটস দ্য রিজন, হোয়াই, হোয়াই দিয়ে প্রশ্ন করলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। রিজনকে মেনশন করা হয়, কারণটা কি খাওয়ার, আমি আমার শরীরে শক্তি যোগানোর জন্য ভাত খাই। সো আই ক্যান সে দ্যাট ইট রাইস স্লোলি অ্যাট মাই রুম 3 times in a day, জাস্ট টু গেট এনার্জি in my body, in my body, to get energy in my body. So এই যে জায়গাটা, এটাকে বলছি অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব। সো আই ইট রাইস, এই রাইস পর্যন্তই কিন্তু সেন্টেন্সটা ছিল, এখানেই ফুল স্টপ ছিল। তো দেখেন কিভাবে এই সেন্টেন্সটাকে অনেক বড় করে ফেললাম, বডি পর্যন্ত নিলাম। জাস্ট ইউ হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন টু দ্য ভার্ব উইথ ডাবল বেস ওয়ার্ড। ফার্স্ট অফ অল, ফর you need to get object. For getting object, you can ask the question to the verb with what and whom. Then you can also ask the question to the verb with how, then where, then when, and why. In this way, you can add extra information in your particular sentences. A complete sentence, a simple sentence is made in this way. By following this strategy, you can give, you can provide extra information or so more information in your sentences that you think from your own brain, that you generate from your own brain. I mean, that is the easy way for generating different kinds of concept or idea. I mean that you can add in your particular sentences. What's the way? The way is just you have to ask the question to the verb with how, where, when, and why. Okay, so be remember that thing. That is the most, I mean, effective strategy for making long English sentences. So if I say another sentences, if I make another sentences in this way, we play football. So first of all, you have to ask the question to play verb. I mean, how do we play football? So we play football. I can say that very quickly, like Kylian Mbappe. Huh? Kylian Mbappe plays football very quickly. He's a very quick player. So quick, Quickly. So that is the adverb. I mean adverb of manner. Slowly, quickly, attentively, gorgeously, nicely, beautifully, bravely. Most of the ly plus word are called adverb in English languages. If you add ly with adjective, that will be adverb and it will be also called adverb of manner. So we play football very quickly, quickly. Okay, so where do we play football? We play football on the field. On the field. Then, when do we play football? We play football very quickly on the field in the afternoon. In the afternoon, as well as why do we play football? Why do you play football? What is the actual reason? So
I play football for fitting my body. I play football for doing physical exercise. I can give a reason for, I can say that doing physical exercise. Okay, so here you can see football is the object, and very quickly that is adverb of manner. On the field, that is adverb of place. In the afternoon, that is adverb of time. For doing physical exercise, that is adverb of uh, what can I say, reason. So in this way, so এই সেন্টেন্সে জাস্ট ফুটবলের এখানে ফুল স্টপ ছিল, আপনি এক্সারসাইজ পর্যন্ত নিয়ে আসছেন। যে কোনো ইংলিশ সেন্টেন্সকে লার্জ করা যায়, লং করা যায়, সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা যায়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি বিষয়টা? সবাই কি বুঝতে পেরেছেন what I have said? শিখতে পারছেন কিছু? ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এইভাবে যে কোনো সেন্টেন্সকে বড় করা যায়, এই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ওয়ে। এখন কোশ্চেন করবেন না, একটু ওয়েট করতে হবে। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, ক্লাস শেষে রেকর্ড ক্লাসটাকে আমাদের গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, গ্রুপে রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে, রেকর্ড হচ্ছে, পেয়ে যাবেন। তো এইবার দেখেন, তো এই হচ্ছে একটা, এরকম প্রত্যেকটা সেন্টেন্সকে কোশ্চেন করে করে বড় করা যায়। এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, বা আমি ক্লাস রেকর্ডও দিয়ে দিব, বাট একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই বাকি যে সেন্টেন্স গুলো আছে, আপনাদের নেক্সট ডে তে কাজ থাকবে এই সেন্টেন্স গুলোকে আমার এই রেকর্ডটা আরেকবার দেখে এই ওয়েতে ট্রান্সলেট করা, সরি, মানে ইনফরমেশন অ্যাড করা। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইনফরমেশন অ্যাড করবেন বাকি সেন্টেন্স গুলো। প্রত্যেকটা সেন্টেন্স একটা স্ক্রিনশট দেন, অথবা পারলে লেখেন, অথবা ক্লাস রেকর্ড দিয়ে তখন করবেন, যেটা আপনার ইচ্ছা। ওকে, সো এই হচ্ছে আমার একটা ওয়ে, একটা সেন্টেন্সকে কিভাবে বড় করতে হয় বা লম্বা করতে হয়। এখন আরেকটা ওয়ে যেটা আমি আপনাদেরকে দেখাবো, আমি যদি এই দুটো একটু কেটে দেই, এই বিষয়গুলো আমার সেন্টেন্স এই রাইস পর্যন্তই রাখি, এত কমপ্লেক্স করার দরকার নেই। আমার মনে করেন এই যে আমরা এরকম ভাবে সেন্টেন্স তৈরি করি বা সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত। কি লিখছে এখানে? আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। শি ড্রস আ পিকচার, সে ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তো এই যে সেন্টেন্স গুলো আমি এখানে লিখছি, এই সেন্টেন্স গুলোর আমি যদি এখন বাংলা অর্থ করি, বাংলা অর্থটা কি দাঁড়ায়? আমি খাই, আমরা খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি বলে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, অর্থাৎ কেউ কোনো কাজ করে, জাস্ট এরকম একটা সেন্স আমার এটা দিচ্ছে। অর্থাৎ আপনি যদি টেন্সের দিক থেকে চিন্তা করেন, এই সেন্টেন্স গুলো লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্স মানে কি? টাইম, টাইম মানে কাল, কাল মানে সময়। অর্থাৎ কথা যখন ইংলিশে আমরা বলি, কারোর সঙ্গে যখন কথা বলবো, একটা কথাকে বিভিন্ন টাইমে নিয়ে বলতে হয়। অর্থাৎ কথাকে ঘোরাতে হয়, একটা কথাকে ঘোরাতে হয়, চেঞ্জ করতে হয় কথাকে। টাইমের চেঞ্জ, থটের চেঞ্জ, সেন্সের চেঞ্জ। আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে ইংলিশে কথা বলবেন, কারোর সঙ্গে ইংলিশে কমিউনিকেশন করবেন, তখন আপনাকে কি করতে হবে? একটা কথার অর্থের চেঞ্জ করতে হবে। এই যে সেন্টেন্স গুলো আমি বাংলায় বলছি, আপনি যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলেন বা বলবেন, এই যে কথাটা, এই কথাটা টাইম কি? বলবেন, তখন আপনাকে এইটা করতে হবে। এই যে করতে হবে, দেখেন টাইম আরেক রকম হয়ে গেল। আপনি যদি এটা না করেন, এটা আরেক রকম টাইম, তাহলে এরকম হবে না, এটা আরেক রকম টাইম। এই যে বাংলায় যে কথা বলছি না, এই যে কথা বলছি বললাম এখন, এটা আরেক রকম টাইম। হ্যাঁ, সো একটা কথাকে কখনো একটা স্টেবল পজিশনে রেখে বলা যায় না। বিভিন্ন ওয়েতে, বিভিন্ন টাইমে, বিভিন্ন সেন্সে একটা কথাকে পরিবর্তন করতে হয়। আপনারা এই যে স্পোকেন ইংলিশ শেখার জন্য আসছেন বা ইংলিশে কথা বলার জন্য আসছেন, এই কথা বলা জিনিসটা কি? কথা বলা জিনিসটা হচ্ছে এই টাইমের চেঞ্জ। আমরা ইনস্ট্যান্টলি আমাদের মুখের উপর, আমাদের ব্রেনের মধ্যে টাইমটাকে পরিবর্তন করতে পারি না। কথাগুলো কেয়ারফুলি শুনবেন। টাইমটাকে পরিবর্তন করতে পারি না, তাই ইংলিশে কথা বলতে পারি না। যেমন এখানে লেখা আছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। এই খাওয়া ইংরেজি হচ্ছে ইট। এই খাওয়া কথাটাকে আমরা ঠিক কতগুলো টাইমে চেঞ্জ করতে পারি, কতগুলো দিকে বলতে, কত ভাবে এটাকে আমরা বলতে পারি, এই জিনিসটা দরকার। যেমন আপনি যদি এখন আমাকে বলেন যে স্যার আপনি ক্লাস নিতে বসছেন, আপনি কি ডিনার করেছেন? আপনি কি ডিনার করেছেন? আপনি ভাত খেয়েছেন? আমি যদি বলি না আমি খাইনি, আমি একটু পর খাবো, সো ইউ ক্যান সে দ্যাট হ্যাভ ইউ
টেকেন ইউর ডিনার, অথবা হ্যাভ ইউ ইটেন রাইস। হ্যাভ ইউ ইটেন রাইস, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। আমি যদি বলি আমি খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস অর আই ডিডেন্ট ইট রাইস। আমি একটু পর খাবো আপনাদের ক্লাসটা শেষ করার পর। আফটার কমপ্লিটিং ইউর ক্লাস আই উইল ইট রাইস। সো এই যে কথাটা আপনার সঙ্গে এখন আমি পার্সোনালি মনে করেন কথা বলছি, আপনি কথা বলছেন, আমি কথা বলছি। আমি ভাত খাইছি কিনা আপনি আমার কাছে শুনছেন, যে আপনি ভাত খেয়েছেন না, আমি খাইনি, আমি একটু পর খাবো। অর্থাৎ এই ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে আমি কিন্তু বলতেছি। এইটা কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি কারোর সঙ্গে কমিউনিকেশন করবেন বা ইংলিশে কথা বলবেন, আপনাকে এটা করতে হবে বা এটা বলতে হবে। এবং এই জিনিসটাই আপনি পারেন না বলে ইংলিশে কথা বলতে পারেন না। তো এই জিনিসটা করার জন্য কি করতে হয়? সবার আগে টেন্স শিখতে হয়। যে কোনো জায়গায় আপনি ইংলিশ কোর্স করতে যান, যে কোনো টিচারের কাছে পড়েন বা বইতে দেখেন, সব জায়গায় ইংরেজি মানে টেন্স শেখা। আমরা টেন্স বুঝি না, টেন্স পারি না, তাই পারতেছি না। এখন এই টেন্স মানে কি? টেন্স মানে টাইম বা সময়। সময় মানে অর্থের পরিবর্তন, একটা কথাকে বিভিন্ন ওয়েতে পরিবর্তন করা। এই পরিবর্তনটা করতে গেলে ফার্স্ট অফ অল টেন্সটাই শিখতে হয়, এটা সত্যি, বাট সেটাকে শিখতে হবে প্র্যাকটিক্যাল ওয়েতে। প্র্যাকটিক্যাল ওয়েতে মানে কি? টেন্স হচ্ছে, এই যে টেন্সের কথা বলছি, এটা হচ্ছে ইংলিশে 3 প্রকার টেন্স আছে, টোটাল 3 টাইপস। টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার টেন্সের আবার 4টা করে ভাগ আছে। একটাকে বলা হয় ইনডিফিনাইট, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল 3 প্রকার টেন্স হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। পাস্ট টেন্স মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ। এই 3টা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, অর্থাৎ এক একটা টেন্সের 4টা করে পার্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম পাস্টেরও আছে, ফিউচারেরও আছে। তো 3 এ 4-এ টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। 12টা টেন্সের স্ট্রাকচার মানে, আপনি যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানেন, একটা কথাকে, অর্থাৎ এই যে একটা ভার্বকে 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে, 12টা সেন্সে, 12টা ওয়েতে লিখতে পারবেন বা বলতে পারবেন। এটা পারলে কি হবে? আপনার মনের ভাবটা ক্লিয়ার হবে। মনের ভাব ক্লিয়ার হবে মানে কি, দেখেন আপনাদের মনে আছে কিনা, ফার্স্টে আমি যে পয়েন্টটা দেখিয়েছি, একটা সেন্টেন্স কিভাবে লম্বা করতে হয়, কিভাবে বড় করতে হয়, সেন্টেন্সের ভিতর ইনফরমেশন আনতে হয় কিভাবে, ভার্বকে কোশ্চেন করে। আর এই জিনিসটা কি বলছি, সেন্টেন্সকে ঘোরাতে হয় কিভাবে, টাইমের পরিবর্তন করতে হয় কিভাবে, সেটা হচ্ছে এই ভার্বকে নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ এই যে 12টা টেন্সের স্ট্রাকচারের কথা বলছি, এই টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি জানেন? টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। আমি আবারও বলছি, একটা টেন্সে, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে থাকে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু পরিবর্তনটা কোথায় হয় এক একটা টেন্সে গিয়ে? এই ভার্বের জায়গাটাতে। কোথাও বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথাও পাস্ট ফর্ম, কোথাও পাস্ট পার্টিসিপল ফর্ম, কোথাও ভার্বের সঙ্গে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি প্লাস আইএনজি, কোথাও হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভার্বের সঙ্গে ডি, ইডি, টিএন। এই ফর্মগুলো বসে এক একটা টেন্সের নাম হয়, এবং সেন্টেন্সের, ওই টেন্সের ডেফিনেশন অনুযায়ী সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। সো টেন্সের স্ট্রাকচার জানার আগে ভার্বের ফর্ম শিখতে হয়। এক একটা টেন্স মানে এক একটা ভার্বের ফর্মের পরিবর্তন। অর্থাৎ এই যে ভার্ব গুলো আমি লিখছি, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, এই গো মানে যে যাওয়া, এই গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে আপনার ওয়েন্ট। এই WENT, ওয়েন্ট যে শব্দটা, এই শব্দের মানেও হচ্ছে যাওয়া। আবার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। এই যে গান, এই শব্দটার মানেও হচ্ছে যাওয়া। অর্থাৎ আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, যাওয়া মানে শুধু গো না, এই ওয়েন্ট মানেও যাওয়া, আবার গান মানেও যাওয়া। এগুলো হচ্ছে গো ভার্বের ডিফারেন্ট ফর্ম। এই ভার্বের ফর্ম যদি জানা না থাকে, ভার্বের ফর্ম সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। টেন্সের স্ট্রাকচার সবাই পড়ে, সবাই পারে, কিন্তু তারা বোঝে না যে স্ট্রাকচারের মধ্যে ঠিক কি আছে। স্ট্রাকচার মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। এই প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে। আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, যাদেরকে আমি পেইড কোর্সে পড়াই বা করাই, প্রত্যেকটা স্টুডেন্টকে আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়,
তারপর কিন্তু আমি ইংরেজি শেখানো শুরু করি। অর্থাৎ ভার্বের ফর্মটা জানা বা লেখা বা শেখা ম্যান্ডেটরি। মানে মানেটা হচ্ছে দেখেন, এখানে আমার ভার্ব আছে, এখানে 200 ভার্ব আছে। এই ভার্ব গুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। সো রেগুলার বা উইক ভার্ব গুলোর এই দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। আর ইরেগুলার বা স্ট্রং ভার্ব যেগুলো, সেগুলোর দুইটা বা তিনটা ফর্ম আলাদা থাকে। হ্যাঁ, যেমন এই এই দেখেন, এই যে ব্রেক মানে ভাঙা, পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। যেমন এই সেন্টেন্স গুলো যে মানে আমরা এই ভার্ব গুলো যে সেন্টেন্স কিভাবে তৈরি হয় টেন্স মেনটেন করে, এক একটা টেন্সের স্ট্রাকচার এক এক ধরনের ভার্ব বসাতে হয়। ভার্বের ফর্ম না জানলে টেন্স শিখে কোনো লাভ হয় না। যেমন আমি যদি বলি যে আমি একটা গ্লাস ভেঙেছিলাম, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? আমি জানি যে ভাঙা ইংরেজি ব্রেক, কিন্তু ভাঙা শব্দটার পাস্ট ফর্ম কি, এই জিনিসটা যদি না জানি, তাহলে আমি এই কথাটা বলতে পারবো না ইংলিশে আমি একটা গ্লাস ভেঙেছিলাম। আপনাকে এই জিনিসটা জানতে হবে, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। যখনই আপনি বলছেন আই ব্রোক আ গ্লাস, এর মানে হচ্ছে আমি একটা গ্লাস ভেঙেছিলাম। অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আপনি এখন মনে করেন টেন্স জানেন, আপনি জানেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন সেন্টেন্সটা বাংলা একটা সেন্টেন্স যখন দেখছেন যে আমি একটা গ্লাস ভেঙেছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, সে গাড়ি চালিয়েছিল, এগুলো বাংলা দেখে বা টেন্স পড়ে ডেফিনেশন বুঝে আপনি বুঝতে পারছেন এগুলো পাস্ট টেন্স, গিয়েছিলাম, করেছিলাম, শিখেছিলাম। কিন্তু এই কথাগুলো আপনি যখন ইংলিশে বলবেন, ইংলিশে বলতে গেলে ওই ভার্বটা তো আগে জানতে হবে। এই যে যাওয়া ইংরেজি গো, এই গো এর পাস্ট ফর্মটা কি, এইটা যদি আপনি না জানেন টেন্স শিখে লাভ হবে যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট? আগে তো ভার্বের ফর্মটা জানতে হবে, না হলে তো আপনি বসাতে পারবেন না। আমি ভেঙেছিলাম, এখন ব্রেকের পাস্ট ফর্ম যে ব্রোক, এই জিনিসটা যদি আপনি না জানেন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা জেনে কোনো লাভ হবে? ভার্ব কি, ভার্বের পাস্ট ফর্মটা কি, সেইটা তো আগে আমাকে নিয়ে আসতে হবে। তো এই জন্য বলছি, ভার্বের ফর্মকে মেনটেন করে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়। আমি আমার লেখা যে বইটা, আপনারা এখানে সবাই পেইড কোর্সে আসছেন, আমার লেখা বইটা আমি আজকের ক্লাস শেষে প্রোভাইড করব আপনাদের। সেই বইটা সবাই কম্পিউটারের ঘর থেকে ফটোকপি করে নিবেন, অথবা মোবাইলে যদি পড়তে পারেন বা ল্যাপটপ থাকলে ওপেন করে পড়তে পারবেন পিডিএফ ফাইল। এইখানে এই ভার্বের ফর্ম গুলো আছে, এই ভার্বের ফর্ম গুলো ওই বইটার মধ্যে পাবেন। আগে আপনাদেরকে খাতায় একটা আলাদা খাতা তৈরি করবেন আমার এই কোর্সের জন্য, ভার্বের ফর্ম গুলো উঠাবেন। এটা দিয়ে অনেক কাজ, এগুলো দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করাই, স্টোরি লেখাই, টেন্স প্র্যাকটিস করাই। এবং এইখানে যে আমার 200টা ভার্ব আছে, এই 200টা মোস্ট ইউজেবল ভার্ব যেগুলো আমরা ডে টু ডে লাইফে হর হামেশা ব্যবহার করি বাংলায়, বাট ইংলিশে এদের প্রপার মিনিং বা ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো ইংলিশে কথা বলতে গেলে এই ভার্বের ফর্ম জানা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এটা না জানলে কোনো কোনো স্ট্রাকচার শিখে কোনো লাভ হয় না। যেভাবেই আপনি ইংলিশে কথা বলতে যান না কেন, যেভাবেই কথা বলতে চান না কেন, যে সেন্স মেনটেন করে কথা বলতে চান না কেন, যে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে বসান না কেন, সব জায়গাতে বিভিন্ন ধরনের ভার্ব বসে সেন্টেন্স গুলো তৈরি হয়। এই জন্য আগে এটা জানতে হবে, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম যে ATE, এই জিনিসটা কি আপনি জানতেন? যদি আপনি এটা না জানেন, আপনি কখনো বলতে পারবেন না যে আমি ভাত খেয়েছিলাম। আপনি কি দিয়ে বলবেন? আই ওয়াজ ইট বলবেন? দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং সেন্টেন্স। ইউ হ্যাভ টু সে দ্যাট আই এট রাইস। অনেকে পাস্ট টেন্স মানেই ভাবে ওয়াজ হয়, ওয়াজ হয়, ওয়াজ হয়, নাথিং। সব সময় ভার্বের এই ফর্ম গুলো জানতে হয়। আর এই পাশের যে ফর্ম, এই যে পাস্ট পার্টিসিপল, এগুলো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে এই ভার্বের ফর্ম গুলো ব্যবহৃত হয়। অর্থাৎ কথার পরিবর্তন, টাইমের পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তন করতে গেলে আমাকে ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যেমন আমি ভাত খাই, এখন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম, আমার টাইমটার পরিবর্তন কিভাবে করব? আমাকে বলতে হবে আই এট রাইস, অর্থাৎ ইট ভার্বের পাস্ট ফর্ম এট, এইটা বসালেই আপনি বলতে পারবেন যে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এবার আমি যদি বলি যে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হ্যাঁ, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ
ইটেন রাইস, EATEN, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই আই এট রাইস এর মানে আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতের কাজ, কাজটা হয়ে গেছে। আর হ্যাভ ইটেন মানে এটাও অতীতের কাজ, বাট এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছি মানে কাজটা হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি। এই দুইটা টেন্সে অনেকে ঝামেলায় পড়ে যায়, বুঝতে পারে না কোনটা কখন হবে বা কিভাবে হবে। তো এগুলো আমি শেখাবো পরে, যখন টেন্স টেন্স শেখাবো তখন এগুলো পাবেন। বাট আজকে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, আমরা এই যে স্পোকেন ইংলিশ শিখি, স্পোকেন ইংলিশ জিনিসটা কি? ইংলিশে কথা বলতে পারি না কেন, আমরা টাইমের পরিবর্তন, সেন্সের পরিবর্তন করতে পারি না, অর্থাৎ ভার্বের ফর্মটাকে সঠিক টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে পারি না, তাই ইংলিশে কথা বলতে পারি না। তো যদি টেন্স জানা থাকে, এরকম ভাবে আপনার সাবজেক্ট কিন্তু আই আর অবজেক্ট হচ্ছে রাইস, পরিবর্তনটা কোথায় হয়? এই ভিতরে ভার্বের জায়গাটাতে। টেন্সের স্ট্রাকচার মানে কি? এই ভার্বের ফর্মের চেঞ্জ, এক একটা টেন্সের এক এক ধরনের ভার্ব বসে, কোথাও ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ভার্বের সঙ্গে এস, ইএস, ডি, ইডি, টিএন, আইএনজি বসে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, টাইমের পরিবর্তন হয়। সো ভার্বের ফর্ম জানলে, এরকম যদি টেন্স জানেন, সর্বোচ্চ 12টা ফর্ম আপনি বসাতে পারবেন। অর্থাৎ একটা কথাকে, এই ইট মানে খাওয়া, খাওয়া কথাটাকে 12টা ওয়েতে, 12টা টাইমে, 12 ভাবে, 12 দিকে, 12টা সেন্সে নিতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু এই 12টা টাইমই আপনার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ, এখানে আমি 7টা লিখছি, সো 12টা ফর্মই মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এর জন্য আমাকে আরো শিখতে হয় মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, যারা আলাদা ক্যাটাগরির একটা সেন্স ক্রিয়েট করে। এরা মূলত আহ প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, এই ধরনের একটা সেন্স দেয়। হ্যাঁ, আদেশ, উপদেশ, অনুরোধ, অব্লিগেশন। অর্থাৎ আমার, আমি যদি এখন বলি যে আমি ভাত খেতে পারি, আমি কোন টেন্স দিয়ে বলবো? কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। আমি ভাত খেতাম, আই ইউজ টু ইট রাইস, এটা কোনো টেন্সের মধ্যে আসে না, এটা মডাল ভার্বের একটা সেন্স। আমার ভাত খাওয়া উচিত, কোন টেন্স দিয়ে বলবেন? জাস্ট আই শুড ইট রাইস, এগুলোকে বলা হয় মডাল ভার্ব। শুড ইট, আমার ভাত খাওয়া উচিত। আপনি যদি বলেন আমার আজ ওদের বাড়িতে ভাত খাওয়ার কথা আছে, এই যে ভাত খাওয়ার কথা, খাওয়ার কথা কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো টেন্স দিয়ে বলা যায় না। সেমি মডাল ভার্ব, আই অ্যাম, এই অ্যাম সাপোজ টু ব্যবহার করতে, SUPPOACD, আই অ্যাম সাপোজ টু ইট রাইস। হ্যাঁ, আমাকে ভাত খেতেই হবে। হ্যাঁ, আপনাকে বলতে হবে আই হ্যাভ টু ইট রাইস। এরকম ভাবে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে ইংলিশে 18টা। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, অজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু। টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। তো এই যে বলছি 12টা টেন্স আর 18টা মডাল ভার্বের স্ট্রাকচার আপনি যদি জানেন, 12 প্লাস 18 30, অর্থাৎ একটা সেন্টেন্সকে আপনি 30 ভাবে বলতে পারবেন। সেন্টেন্সকে 30 ভাবে বলা মানে কি? এই একটা কথাকে, একটা ভার্বকে 30 দিকে পরিবর্তন করতে পারবেন, 30টা সেন্সে, 30টা ওয়েতে, 30টা টাইমে, 30টা থট এ আপনি একটা কথাকে প্রকাশ করতে পারবেন। আমি ফুটবল খেলি, আমি খেলেছিলাম, আমি খেলবো, আমি খেলতেছি, আমি খেলতে থাকবো, আমি খেলতে পারি, আমার খেলা উচিত, আমাকে অবশ্যই ফুটবল খেলতে হবে, আজ আমার ফুটবল খেলার কথা ছিল, আমার ফুটবল খেলার কথা, আমাকে ফুটবল খেলতে হয়েছিল। এরকম এই খেলা কথাটাকে 30 ভাবে বলতে পারবেন। আর এটা যদি আপনি পারেন, তাহলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, you will be able to speak in English. Just you have to change the formation of verb according the actual rules and structure. If you can be able to change the formation of verb, you will be able to write or speak any kinds of sentences, whatever you think in Bengali. Don't need to use extra structure or any others kinds of sentence structure or spoken structure for speak in English fluently. Just you should know that kinds of structure, 12 structure of tense and 18 structure of modal and semi-modal auxiliary verb. If you have clear concept about that, you can change the form, you can change your thought, you can change your expression, you can change your time when you want to speak English practically, when you want to communicate with others people or foreigner, when you want to make a conversation with someone, you can do it easily. I mean, in a very easy way, you will be able to do it just if you have concept. But you don't make that kinds of sentences only, but also you have to make
negative on or interrogative or negative interrogative, or you should also know that how can we add WH word with the main sentences, how can we ask question to someone by using that kinds of structure. I will teach you all that things, but this is the actual process. I have showed you two things in this class. First of all, I told you that for making long English sentences, for adding extra information in your English sentences, you have to ask the question to the verb with WH word, with what, where, when, how, also why, and then you can make sentences. I mean, you can change the form of your sense or of your thought, whatever you think in Bengali, you will be able to speak in English just by changing the formation of verb according to the structure of tense. So you should know that kinds of things. In this way, you will be able to speak in English fluently or properly. Okay, so আমি যে কথাটা বললাম এগুলো জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম, এই ল্যাঙ্গুয়েজটা কি, কি কি শেখা লাগে, কি জানা লাগে, এই বিষয়গুলো কি অ্যাটলিস্ট বুঝতে পারছেন? এগুলো সবই আমি পরে শেখাবো ডিটেলস, আমি কিন্তু এখন শিখাচ্ছি না কিছু, আমি জাস্ট বললাম কি আছে এর মধ্যে, আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন বা কিভাবে বলতে হয়, দুইটা জিনিস আমি বলছি। সবাই কি বুঝতে পারছেন? হুম, তো মেইনলি, ধন্যবাদ, মেইনলি স্পোকেন ইংলিশ জিনিস হচ্ছে এইটাই, এর বাইরে আর কিছু না। এইগুলোই আমরা 1 মাস 2 মাস ধরে শিখবো, শেখার পর এগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রেজেন্টেশন দিব, স্পিকিং প্র্যাকটিস করব, কনভারসেশন সলভ করব, ট্রান্সলেশন সলভ করব, সেটা প্র্যাকটিক্যাল জায়গা আরেক জায়গায়। বাট আমাদের মেইনলি কিন্তু এই জিনিসটা, এই পয়েন্টের উপর ভিত্তি করে সবকিছু করতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওই ফ্রি ক্লাসে যেমন দ্রুত কথা বলতাম সমস্যা হতো, এখন তো এরকম বলছি, আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু ধীরে সুস্থে কথা বলছি, বা আমার কথাগুলো নিতে পারছেন না? আমি বাংলায় কথা বলছি বা মাঝে মাঝে ইংলিশে একটু বলছি আপনাদের সামনে কথা, কিন্তু যখন মেইন স্পোকেনের সিরিজ শুরু করব, বেসিক গ্রামারটা কভার করে সবকিছু ইংলিশে লেকচার দিব, এবং আপনাকে সেটা নিতে শিখতে হবে। এই জন্য আমি যে কথাগুলো এখন যেগুলো আমি ইংলিশে বলি বা বলার চেষ্টা করি, সেগুলো আপনারা ধরবেন, নিজে লিসনিং করে ধরবেন যে এই লোকটা এই কথাগুলো বলতেছে ঠিক কোন ধরনের স্ট্রাকচার ইউজ করছে, কি বলছে, কোথায় হ্যাভ টু বলছে, কোথায় ইউ শুড টেক ইট বলছে, কোথায় ইনডিফিনিট টেন্স বা কন্টিনিউয়াস ইউজ করছে। আমি যখন কথা বলি কথাগুলো ধরার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন কিভাবে সাবজেক্ট ভার্ব নিয়ে কথা বলছে। ঠিক আছে, কারণ ইংলিশের একটা এনভায়রনমেন্ট আপনার ব্রেনে ক্রিয়েট করতে হবে। আমি এই যে বাংলায় কথা বলছি না, আমার কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে, আমার আমার মনে হচ্ছে বারবার ইংলিশে কথা বলি, ইংলিশে কথা নিয়ে আসতে যে আমি আবার বাংলায় বলছি, কারণ আপনারা বুঝতে পারবেন কিনা, কারণ সবাই তো একদম নতুন, একদম বেসিক থেকে। আপনারা আমার এই কথাগুলো লেকচার গুলো শোনেন, দেখবেন বুঝতে পারবেন আমি একটু ইংলিশে কথা বলতে গেলেই আবার বাংলায় ব্যাক করে আসতেছি, কারণ আমি মানে ইংলিশে বললেন সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে মেইন বিষয়, কারণ আমার ওই ইংলিশে বলাটা অভ্যাস, আমি যে পেইড কোর্সের যে ক্লাসগুলো আমি নেই বা মেইনলি যেটা করে থাকি, আর এখন তো বেশিরভাগ স্পিকিং এর ক্লাস, মানে বাকি যে ব্যাচ গুলো আছে সব ব্যাচই অ্যাডভান্স লেভেলের এখন, মানে আপনাদের বাদে অন্য যে ব্যাচ গুলো আছে, এই জন্য ওই ইংলিশে সবসময় লেকচার দেওয়া হয়ে যায় বা কথা বলা হয়ে যায়। এই জন্য আর আর যখন ওই ফ্রি ক্লাস নেই না, দেখুন ফ্রি ক্লাসে একদমই ইংলিশ বলি না, কারণ হচ্ছে ওইখানে যদি আমি আবার মিক্সড করি আমার এইটাই আবার অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এই যে এখন আমার দুটো মিক্সড করে আমার কথা বলতে হচ্ছে এই যে আপনাদের সামনে, বুঝছেন? তো যাই হোক, সবাই একটু নেওয়ার চেষ্টা করবেন সবকিছু ভালোভাবে, আর এইভাবেই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর টাইম তো হয়ে গেছে, আর মাত্র 14 মিনিট টাইম আছে আমার হাতে, আরেকটা ক্লাস নিতে হবে। আপনাদের কততে শুরু করছিলাম? 8টা 10-এ। ওকে, সো এখন আমি একটু প্রোনাউন্সিয়েশন সম্পর্কে কথা বলবো। দেখেন প্রোনাউন্সিয়েশন জিনিসটা কি, এইটা সম্পর্কে একটু আমি যদি আপনাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আহ আমরা বলি যে ইংলিশে কথা বলতে গেলে একটা প্রোনাউন্সিয়েশনের ক্লিয়ার শেপ থাকা লাগে। তো সেই প্রোনাউন্সিয়েশন ব্রিটিশটা শেখা লাগে না আমেরিকানটা শেখা লাগে, কোনটার দরকার হয়? এখন প্রোনাউন্সিয়েশনের বিষয়টা হচ্ছে ব্রিটিশ আমেরিকান, এটা মেইন বিষয় না। ব্রিটিশ আমেরিকান বিষয়টা কেমন, যেমন FATHER, ফাদার, এই ফাদার মানে হচ্ছে বাবা। এই ফাদার কথাটা এই ব্রিটিশরা এই এই যে লাস্টের যে আর, এই আরটা উচ্চারণ করে না, অর্থাৎ ব্রিটিশ ইংলিশে জাস্ট বলে ফাদার, 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 নট আর উচ্চারণ করে, বাট আমেরিকান ইংলিশে আরটা উচ্চারণ করে। এরকম কিছু জায়গার পার্থক্য আছে, বাট
মেইনলি ইংলিশের যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, একটা প্যাসেজ রিড আউট করা, সঠিকভাবে ইংলিশে স্পিকিং করা, এর জন্য আমাদের যে প্রোনাউন্সিয়েশনটা শিখতে হয় সেটাকে বলা হয় আইপিএ প্রোনাউন্সিয়েশন। আইপিএ প্রোনাউন্সিয়েশন মানে কি? ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট মানে কি? আগে যদি আপনি আমাদের ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভে চিন্তা করেন, অর্থাৎ আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, উই আর ইউজ টু টকিং ইন বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত, বাংলায় আমরা কথা বলি। সো কোনো কিছু আপনি যখন বাংলায় বলেন, এই বাংলায় কথা বলার মধ্যেও একটা আঞ্চলিক ভাষা থাকে আর একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ থাকে। আঞ্চলিক ভাষা মানে কি? আমি এখন আপনাদের যে ক্লাসটা আমি নিচ্ছি, আমি সবার সামনে একটা সঠিক বা সহজ ভাষায় কথা বলার চেষ্টা করছি, যেটা আপনারা নিতে পারেন বা বুঝতে পারেন। আমি তো বাংলাতেই লেকচার দিচ্ছি। এখন এইখানে আপনারা এক একজন এক একটা রিজন থেকে ক্লাস করছেন। একজন ওয়েস্ট বেঙ্গলের আছেন, একজন যশোরের আছেন, একজন সিলেটের আছেন, একজন চিটাগাং এর আছেন, একজন ময়মনসিংহ এর আছেন, অর্থাৎ এক অনেক ডিভিশনের লোক আপনারা এখানে এখন ক্লাস করছেন আমার সঙ্গে। কিন্তু ক্লাস করলেও আপনাদের কিন্তু এক একটা জায়গার আঞ্চলিক ভাষা এক এক রকম। আপনি যশোরের ইংরেজি বাংলার সঙ্গে চিটাগাং এর একটা মানুষের ভাষার মানে অ্যাকসেন্টের মিল খুঁজে পাবে না। এরাও বাংলায় কথা বলে, ও চিটাগাং এর মানুষও বাংলায় কথা বলে, বাট অ্যাকসেন্ট অনেক ভিন্ন। বরিশালের যে অ্যাকসেন্ট, বরিশালের এই যে বিভিন্ন নাটকে তো দেখেন, এই যে যখন আঞ্চলিক ভাষায় নাটকগুলো প্রেজেন্ট করে, এই অ্যাকসেন্টের সঙ্গে নোয়াখালীর অ্যাকসেন্ট বা ময়মনসিংহের অ্যাকসেন্ট, তারাও বাংলায় কথা বলে, আপনি মিলাতে পারবেন। এবং এখানে হিউজ ডিফারেন্স থাকে যারা চলিত ভাষায় বা আঞ্চলিক ভাষায় যারা কথা বলে। অর্থাৎ আমাদের বাংলাদেশ কত ছোট একটা দেশ, এই ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও আপনি এক একটা ডিভিশনে যান, এক একটা বিভাগে যান, এক একটা জেলাতেও ইভেন আপনার দেখবেন কথার টান, টোন, অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনি রাজশাহীর মানুষের, পাবনার মানুষের যে বাংলা ভাষা তারা যেভাবে কথা বলে, সেইটার সঙ্গে কক্সবাজার বা ফেনী এর মানুষের ভাষাকে আপনি কখনোই, হিউজ ডিফারেন্স পাওয়া যায় অনেক। যেমন আমার হোম টাউন হচ্ছে খুলনা। এখন খুলনার মানুষ যেভাবে আঞ্চলিক ভাষায় কথা বলে, আমি যদি বলি আপনাদের, তো এরকম বলে যে, এ তুই আজকে স্যারের ক্লাস করবি নি, তুই কনতে আইসি, কি করতেছিস, রাতি ভাত খাইছি নাকি খাইসনি। এই যে কথাগুলো আমি বললাম, আজকে আমাকে সাথে খেলতে যাবি নি মাঠে, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো ওই খুলনা অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা। এখন আমি এই যে এখন আপনাদের সামনে যে লেকচারটা দিচ্ছি, এইটা কিন্তু আমি আমার ওই আঞ্চলিক ভাষায় দিচ্ছি না। আমার ওই আঞ্চলিক ভাষায় আপনাদের সামনে আমি কিন্তু এখন লেকচার দিচ্ছি না। আমি চেষ্টা করছি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার, যাতে করে ল্যাঙ্গুয়েজটাকে সবাই নিতে পারেন, সবাই আমার কথাগুলো বুঝতে পারেন, কারণ আপনারা এখানে এক একজন এক এক জায়গার মানুষ। অর্থাৎ আপনি, আপনার একটা আঞ্চলিক ভাষা আছে, আপনার বাড়ি সিলেট বা আপনার বাড়ি ময়মনসিংহ বা নোয়াখালী, কিন্তু আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি ঢাকা শহরে চাকরি করতে আসছেন, আপনার আরো 5 জেলার 5জন কলিগ আপনার সঙ্গে চাকরি বাকরি করে। তো একটা কোম্পানিতে আপনি যখন আরো 5টা মানুষের সঙ্গে কথা বলেন, কমিউনিকেশন করেন, একটা ফর্মাল মিটিং এ বসেন, আপনি কি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন? এটাকে অ্যাভয়েড করে চেষ্টা করেন যে ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার। যেমন এই যে আমি এখন আপনাদের সঙ্গে লেকচার দিচ্ছি, আমার কথাগুলো তো সবাই বুঝতে পারছেন বা নিতে পারছেন না সবাই? আমি যে কথাগুলো বলছি বাংলাতে বলছি, তো আমার কথাগুলো আমি চেষ্টা করছি বুঝতে পারছি। তার মানে আমি একটা ফর্মাল মিটিং করছি, আমার আঞ্চলিক ভাষা অ্যাভয়েড করে আমি আমার একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করছি, যেটা সবার কাছে গ্রান্টেড হয়, অর্থাৎ আপনারা সবাই যাতে করে সেটাকে নিতে পারেন। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এইরকম একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইংলিশটা মেইনলি ব্রিটিশদের থেকে আসে। ইংল্যান্ডের ভাষাই তো ইংরেজি, তাই না? ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ এটা। সো এইটা এনসিয়েন্ট, মানে এটার উৎপত্তি ব্রিটিশদের থেকে, এখান থেকে। আহ এখন দেখেন, এই যে অ্যাংলো সেকশন বা জুট, এটা লিটারেচার বিষয়, সেটা পরে বলছি। এখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি কি বলছি, আমাদের বাংলাতে এক একটা ডিভিশনে গেলে অ্যাকসেন্টের চেঞ্জ হয়ে যায়। আর ইংলিশ তো অনেকগুলো দেশের, অনেকগুলো বড় বড় কান্ট্রির নেটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এদের নেটিভ ল্যাঙ্গুয়েজই ইংলিশ। সো এই যে দেশগুলো আছে, এটা তো এক একটা দেশ। আর আমাদের ছোট্ট একটা দেশের ভিতর এতগুলো ডিভিশন, তাই এত অ্যাকসেন্টের চেঞ্জ। তাহলে সেখানে দেশে অ্যাকসেন্টের চেঞ্জ হবে না কেন? এটা তো হিউজ ডিফারেন্স থাকবে। এখন দেখেন, এই ডিফারেন্সটা দূর করার জন্য
ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট অর্থাৎ আইপিএ, এরা আলাদা একটা সাইন অ্যান্ড সিম্বল, আই মিন একটা ফনিম প্রকাশ করেছে। অর্থাৎ এই যে লেটার, ইংলিশে যেমন 26টা লেটার আছে, ওই আইপিএ তে 44টা লেটার আছে। আপনার 20টা ভাওয়েল আছে, 24টা কনসোনেন্ট আছে, 12টা আহ মনোপথং আছে, 8টা ডিপথং আছে, 6টা ট্রিপথং আছে। এই আইপিএ মেনটেন করে, মানে আইপিএ টার উদ্ভবতারা এই জন্য করেছে যাতে করে আইপিএ ব্যবহার করে যদি আপনি ইংলিশে কথা বলেন বা ওয়ার্ডকে এক্সপ্রেস করেন, সেটা সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত হবে, অর্থাৎ যে কোনো দেশের যে কোনো জায়গায় সেটা গ্রান্টেড হবে। এই অর্থাৎ আমাদের এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম। আমি যদি আমার গাইয়া ভাষায় এখন কথা বলতাম বা আমার আঞ্চলিক ভাষায় কথা বলতাম, আপনারা অনেকেই বুঝতে পারতেন না বা বুঝতে কষ্ট হতো, শুনতে খারাপ লাগতো। কিন্তু এই যে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আপনারা সবাই বুঝতে পারছেন বিভিন্ন জায়গা থেকে ক্লাস করলেও। তো আমি যদি আমার আঞ্চলিক ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি যদি জাস্ট একটা দেশ দেশের অ্যাকসেন্ট মেনটেন করে আমি কথা বলি, অন্য দেশে নিয়ে যাই, তাহলে কিন্তু ওইটা এই প্রবলেমই ক্রিয়েট করে, অর্থাৎ শুনতে খারাপ লাগে। সো যে প্রত্যেকটা দেশে কমনলি যাতে একটা অ্যাকসেন্টকে ব্যবহার করা যায়, তার জন্য এই আইপি এর উদ্ভবটা হয়। যেমন এই যে আমি, এটা তো আমাদেরটা তো অটোমেটিক্যালি হয়ে গেছে, তাই না? ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি, আমরা বুঝতে পারছি কিভাবে কথা বলতে হচ্ছে। কিন্তু ইংলিশে আইপিএ যদি মেনটেন করে কথা বলতে পারেন, তাহলে সেইটা সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত, সব জায়গায় গ্রান্টেড হয়। অর্থাৎ এক একটা দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা তাদের অ্যাকসেন্ট এক এক রকম থাকার পরেও, যারা আমরা বাইরে, আমরা যারা ফরেনার আছি, আমাদের আইপিএ মেনটেন করে কথা বলতে হয়। তাহলে কি হয়, আপনি ইংল্যান্ডে যান বা আমেরিকায় যান বা অস্ট্রেলিয়ায় যান, সব জায়গাতেই আপনার কথাটা গ্রান্টেড হবে। এই যে কথাটা বললাম, এই কথাটা কি এবার বুঝতে পারছেন আমি কি বলছি, বা বাংলার সঙ্গে কেন কম্পেয়ার করলাম? বুঝতে পারছেন কথাগুলো? এখন এখন আইপিএ জিনিসটা কি? আইপিএ জিনিসটা আমি যদি আইপিএ, আচ্ছা একটা মিনিট ওয়েট, আচ্ছা জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। একটা মিনিট, আমি একটু গুগলে যাব, হ্যাঁ, আপনাদের আমি একটু দেখাই। এই গুগলে গিয়ে আমি আইপিএ কনভার্টের মধ্যে আসছি, অর্থাৎ আইপিএ ট্রান্সলেশনের মধ্যে আসছি। এবং এইখানে আমি যদি আপনাকে একটা ওয়ার্ড লিখি, ফর এক্সাম্পল EDUCATION, এডুকেশন। এই যে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। এই যে এডুকেশন শব্দটাকে আমি যদি আইপিএ তে কনভার্ট করি, তাহলে দেখেন কি আসে। আমি একটু বলি, এই শব্দটা আসছে, এখানে সাউন্ড এরা দিয়ে দেয়। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি এটা কপি করে নিয়ে আসি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাই। EDUCATION, সরি, দেখেন এই এডুকেশন, আমরা এই শব্দটাকে বলি এডুকেশন, EDU এডুকেশন মানে শিক্ষা। এইটাকে আমি গুগল থেকে আইপিএ তে কনভার্ট করে এই লেখাগুলো আমি পেলাম। এখানে দেখেন এই যে কিছু হিজিবিজি লেখা দেখা যাচ্ছে। সো এই যে এই যে সিম্বল গুলো বা এই যে সাইন গুলো, এই যে ফোনিম গুলো, এগুলো আমি চিনি বলে এগুলোর ফর্ম বা এগুলোর প্রোনাউন্সিয়েশন বা সঠিক শেপ আমি আপনাকে বলতে পারবো। যেমন এটা হচ্ছে ই, আর এই যে ডি, আর ডি এর সঙ্গে থ্রির মতো লাগানো এই যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জ সাউন্ড, জ। এরপরে হচ্ছে ইউ, এরপর উপরে একটা স্ট্রেস আছে, এটাকে চাপ দিয়ে কথা বলতে হয়। এরপরে কে আছে, এরপরে ই আর আই, এটা হচ্ছে একটা দিপথং, এই সাউন্ড দেয়, এই, এ, ই, এই সাউন্ড দেয়। এরপর এই যে ফাংশনের মতো, মানে এই যে এফ এর মতো একটা দেখছেন, এটা হচ্ছে স সাউন্ড, তালিবর্ষ আছে না, স সাউন্ড। এরপরে এই উল্টো দিকে একটা ই, এটা ওয়া সাউন্ড, সোয়া। আর এরপরে হচ্ছে এন। এই যে সাউন্ড গুলোর নাম আমি বললাম, এই নাম বলার কারণে এই শব্দটার সঠিক প্রোনাউন্সিয়েশন আমি করতে পারছি। এই 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 মানে অরিজিন যে ইংলিশ, এটা দেখে আমার মনে হচ্ছে এই লেখাটা হচ্ছে এডুকেশন। কিন্তু যদি আমি আইপিএ দেখে কথা বলি, এই সেন্টেন্সটার উচ্চারণ হচ্ছে এজু এজুকেশন। এই কর উপরে চাপ দিয়ে কথা বলতে হবে, কারণ এখানে স্ট্রেস আছে। সো এডুকেশন, নট এডুকেশন, এডুকেশন।
এডুকেশন, হ্যাঁ, নট এডুকেশন, 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 এরকম আপনি আমাকে বড় একটা সেন্টেন্স দেন, তার পাশে এরকম আইপিএ লিখে দেন, আমি একদম সঠিকভাবে সেইটার প্রোনাউন্স আপনাকে করে দিতে পারবো বা আমি বলতে পারবো। তো এই জন্য এই আইপিএটাকে মেনটেন করে যদি কথা বলা শেখেন, তাহলে সেটা সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত হয়। তো এই আইপিএ এর উপর এখানে আমার ডিটেলস ক্লাস আছে, এখানে সবই লেখা আছে। আইপিএ আপনার এই যে 20টা ভাওয়েল বা আইপি এর ফোনিম গুলো দেখতে কেমন, এটা এর আইপিএ দেখতে এ, ই, আই, বি, বি আই এর পরে কোলন, এটা দীর্ঘ বি বোঝায়। তো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না, তাহলে বুঝতে কষ্ট হবে আপনাদের। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আপনাদের আজকে যে জিনিসটা আমি মেইনলি দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ সিম্পলি, যেহেতু আপনারা আজকে ইন্ট্রোডাকশন ক্লাস করছেন, তো সিম্পলি জিনিসটাকে কিভাবে নেওয়া যায় বা বোঝা যায়। একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটা নোটিশ দিই। সেটা হচ্ছে এইখানে কিছু লেটার আছে, এই লেটার গুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন যদি আপনি একটু দেখেন, এই যে আমার এই যে বেঙ্গলি যে, সরি মানে বেঙ্গলি যে মিনিং দেওয়া আছে লেটারের সঙ্গে, অর্থাৎ আমরা এটাকে এ বলি, এটা সঠিক ফর্ম হচ্ছে এই বলতে হয়, এ না বলে এই বলতে হয়। এই বলতে হয় মানে কি, একটা মিনিট একটু দাঁড়ান, আমি একটা নোটিশ দিয়ে নিই, কারণ আপনাদের আরো একটু ক্লাস আমাকে নিতে হবে। দেখেন, আমি একটু বলি, এই যে এই, এই মানে কি, আমি যদি ইংলিশে একটা শব্দ লিখি NATION, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে নেশন, নট ন্যাশন। নেশন অর্থাৎ এন, আর এই এটাকে বলা হয় এই। এই এ যদি একটা সেন্টেন্স একটা ওয়ার্ডের মাঝে বসে, এ এর উচ্চারণটা হয় এই। আর এ যদি আলাদা বসে, অর্থাৎ অ্যাজ আর্টিকেল, ফর এক্সাম্পল এটা একটা কুকুর, সো দিস ইজ আ ডগ, তখন আ হয়। অর্থাৎ একা যদি বসে, এটার উচ্চারণ হয় আ, যদি শব্দের সঙ্গে বসে মোস্ট অফ দ্য টাইম এর উচ্চারণ হয় এই। কিন্তু এই এ, এ কখনো হয় না, আমরা যেটা এ বলি এই এটা হয় ইতে। ইতে এ হয় মানে কি, মনে করেন আমি যদি বলি, আমি এটাকে কিন্তু আমি ই বলি, তাই না, ই বলি, এই যে দীর্ঘ ই লেখা ই বলি, কিন্তু আমি যদি বলি PEN, আমি কি পিন বলি নাকি পেন বলি? পেন বলি কিন্তু। অর্থাৎ এই যে এ যেটা আমরা বলি এটা, এই এ উচ্চারণ হয় মূলত ইতে। এই যে BED, এটাকে বেড বলি না বিট বলি? বেড বলি কিন্তু। অর্থাৎ এই যে ই, এই ইটা মূলত এ, আর এই এটা মূলত এই। আর আর যেটা ই আমরা বলি, অর্থাৎ রস্যই বা আই, ই, ইটা হচ্ছে এই আইতে হয়। হ্যাঁ, তো এরকম কিছু চেঞ্জ আছে। তো এইখানে আপনাদের আজকের কাজ থাকবে এইগুলোকে একটু দেখা, সঠিক ফর্মে কিভাবে লেখা আছে এইটা দেখে কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করা। এখানে কিছু টাং টুইস্টার আছে, এটা প্র্যাকটিস করলে মুখের জড়তা কারে, ফ্লুয়েন্সি বাড়ে, প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হয়, প্রোনাউন্সিয়েশন গুলো কারেক্ট শেপে দেওয়া যায়। অর্থাৎ এখানে দেখেন দেওয়া আছে ইংরেজির যে 26টি লেটার আছে এদের সঠিক প্রোনাউন্সিয়েশন কি হবে, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, নট জে, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, ও, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড অর জি। যেগুলো বেশি মনে রাখতে হবে, অর্থাৎ যেগুলোর সঙ্গে আমরা ইউজ টু না, যেগুলো আমরা একটু ভিন্ন ভাবে বলি। এইখানে 9টা লেটার আছে, এই 9টা লেটারের যদি কারেক্ট শেপ আপনার জানা থাকে, আপনি ভালোভাবে আপনার এই প্রোনাউন্সিয়েশনটাকে কভার করতে পারবেন। যেমন এ, জে, কে, ও, পি, কিউ, ও, টি, ডাব্লিউ। এই, এটা 5বার পড়বেন অন্তত, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। এ, জে, কে, ও, পি, কিউ, ও, টি, ডাব্লিউ, ও, টি, ডাব্লিউ। সো এই যে বিষয়টা আপনারা দেখছেন বা এই যেটা দেওয়া আছে, এইটার উপর ডিপেন্ড করে এখানে কিছু টাং টুইস্টার আছে। এইগুলো যদি একটু প্র্যাকটিস করেন, যেমন এগুলো যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, যেমন লেখা আছে পিটার পাইপার পিক আপ পিক অফ পিকল পিপার, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেট আ পেইনফুল পিকচার, the 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. কিন্তু এইগুলোকে যদি আমি আইপিএ মেনটেন করে বলি, ফর এক্সাম্পল এই যে পিকচার, এই পটার আইপিএ আমি এখানে দেখছি ফ,
অর্থাৎ একটু ফর মতে করে বলতে হবে। অর্থাৎ আমি যদি এটাকে সঠিকভাবে আইপিএ মেনটেন করে বলি, কোথায় গেল সেটা, এই যে এইটার প্রোনাউন্সিয়েশন এরকম হয়, picture of prominent poet P.B. Shelley portrayed of the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Not Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. এরকম না, Mr. Tongue Twister tried to train his tongue and to twist and turn to learn later tea. Papa, please pay the payable payment of pen, not pay the payable payment of pen. Pay the payable payment of pen, এরকম না, এই পটা হবে ফ, এটা হবে এই, সো pay the payable, এই পটা ফ, এটা এই, এই এটা হচ্ছে এই, অর্থাৎ payable না, payable payment, not payment, payment of pen, paper and pencil to the paper house. Take, not take, টটা হবে ঠ, এটা হবে এই, so take the total, not total, total না, টটা ঠ, আর এই ওটা কিন্তু ও এর মতো উচ্চারণ হয়, take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time, not tea time, you have to say that tea time. Okay, Canadian coffee house KFC campaign for chocolate cake, not cake, cake. In Cambodia, campaign catches the concentration of Cambodians, not concentration. কটা হবে খ, এটা হবে এই, so concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable, not profitable. কটা ফ, এটা এই, so profitable. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Capital city corridor is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day, for the day, for the day, not for the day, for the day, D-A-Y, day. They call, not call, আমরা বলি না আমাকে কল করো, not call, call, কটা খ, এটা ও, so they call it the red carpet carnival. A fair of paper waves the panic of patriotic fear in the first parliament. In Prague, the 41st with the fashion patiently to patronize the parish park and furlord which were the part of commitment that written in the face of payable parcel paper. আবার বলছি, কথাগুলো ভালোভাবে বুঝবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন, আইপিএ এখানে যে স্যাম্পল গুলো দেওয়া আছে এগুলো মেনটেন করে। The fear of paper waves the panic of pathetic fear in the first parliament. In Prague, the party paused with a patient patiently to patronize the parish folk with furlough, which were the part of commitment that written in the face of payable parcel paper. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the red carpet carnival. Pronouncing tongue twister T is tough task. Talented teacher technically teach the T sound when taking by using T. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Papa, please pay the payable payment of paper, pencil to paper the house. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue and twist to turn and to learn later tea. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Pickpocketing in public transport portrayed a painful picture. Peter Piper picked a fickle papers. Peter Piper picked a fickle papers. Pickpocketing in public transport portrayed a painful picture. The 33 thieves thought that
they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet P.B. Shelley portrayed the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Papa, please pay the payable payment of pen, paper, and pencil to the paper house. Take the total team in the tea garden to take the taste of every teaspoon of tea in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister T is tough text. Talented teacher technically teach the teacher when taking by using T. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paves the panic of pathetic fear in the first parliament in Prague. The party passed with a patient patiently to patronize the parish park and followed, which were the part of commitment that written in the page of payable parcel paper. Okay, so that's all for today. Thank you so much for presenting this class. I mean, for participating this class. আর কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন আমাকে বলতে পারেন। টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন, আমি এই পিডিএফটা দিয়ে দিব, আমার বইটা দিয়ে দিব, আর যে ক্লাস রেকর্ডটা দিচ্ছে এই রেকর্ডটা আরেকবার আপনারা দেখে ফেলবেন। আর আগামীকাল আমি দরকার হলে আরো একটু কথা বলবো এই প্রোনাউন্সিয়েশন নিয়ে। ঠিক আছে, ওভারঅল সবকিছু বুঝতে পারছেন? প্র্যাকটিস করার গ্রুপ করে দিব, পাবেন। স্টুডেন্ট আইডি বেটার হবে প্র্যাকটিস করার একটা গ্রুপ করে দিলে ওইটা লিস্ট দিবেন আমাদের একটা গ্রুপ করে রাখতে আর সে গ্রুপটাও কিছু না স্যার আমাদের একটা গ্রুপ করে দিলে কনভারসেশনে গ্রুপ করে দিব, পাবেন। আজকের ক্লাসের পরেই করে দিব, প্র্যাকটিস করতে পারবেন সেখানে থেকে। স্যার আমরা সবাই কমিউনিকেট করতে পারবো স্যার? ঠিক আছে স্যার আমাদের স্টুডেন্ট আইডি তাহলে ওভারঅল যে বিষয়গুলো দেখালাম বা পড়ালাম সবকিছু নিতে পারছেন তো, বুঝতে পারছেন, শিখতে পারছেন? গুড। হোমওয়ার্ক এই প্রোনাউন এই যে কি বলে টাং টুইস্টার গুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রোনাউন্সিয়েশন যে 26টা দিয়েছেন সেইটা আর যেটা বললেন না এটা আমাদের প্র্যাকটিস হোমওয়ার্ক। জি জি, আমি সবকিছুই বলে দিব, লিখে দিব, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন থাকলে কথা থাকলে ইনবক্সে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসটা কবে হবে? আগামী পরশুদিন আমি আপনাদের ক্লাস রুটিন দিয়ে দিব। শনি সোম বুধ শুক্র এই 4 দিন ক্লাস করবেন, আমি ক্লাস রুটিন পাঠিয়ে দিব আপনাদের। ঠিক আছে স্যার আপনি স্যার আমাদের স্টুডেন্ট আইডি স্যার আমাদের স্টুডেন্ট আইডিটা স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে